নমস্কার। আজ সংবিধান দিবস। সংবিধান দিবসই শুধু নয়, সংবিধান দিবসের ৭৫ বছর পূর্তি। এই উপলক্ষে আজকে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে যে অনুষ্ঠানটি হলো, সেটাকে ইংরেজিতে যদি বর্ণনা করতে হয় তাহলে বলতে হবে খুবই একটা ইনসিপিড এবং ল্যাকলাস্টার শো। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের বক্তৃতা, তাও লিখিত ভাষণ পাঠ, এবং মঞ্চে উপবিষ্ট সরকার এবং বিরোধী পক্ষের নেতাদের গোমরা মুখে বসে থাকা, এটা কোনো উৎসবের ছবি হতে পারে না। আর উৎসবের ছবি যে হবে আজকের ভারতবর্ষে, তার কোনো উপায় নেই। কেননা এখন সংসদীয় গণতন্ত্র, যেটা আমাদের এই সংবিধানের একটা মস্ত বড় দান, তার যে প্রাণভোমরা, অর্থাৎ সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং সময় সময় সমালোচনামূলক অবস্থান, সেই প্যারাডাইম শিফটটাই অন্য হয়ে গেছে। এখন গোটা ভারতবর্ষ জুড়েই দুটি রাজনৈতিক দল যদি পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানে থাকে, তাহলে তারা নিজেদের আর প্রতিপক্ষ মনে করে না, একেবারে শত্রু হিসেবে গণ্য করে। পশ্চিমবঙ্গেও একই ছবি আমরা দেখি, দিল্লিতেও একই ছবি দেখতে আমরা বহুদিন ধরে অভ্যস্ত হয়ে গেছি। আর নরেন্দ্র মোদী 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে ধীরে ধীরে বিরোধী পক্ষের সঙ্গে শাসক পক্ষের সম্পর্কে যে উল্লেখযোগ্য অবনতি হয়েছে, আমি খুব সাম্প্রতিককালে তার কোনো নজির আছে বলে আমার মনে হয় না। নইলে কল্পনা করুন, রাহুল গান্ধী এলওপি মানে লিডার অফ অপোজিশন, একটা অত্যন্ত দায়িত্বশীল পদ, ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সম্পন্ন, তিনি আজকে এই সংবিধান দিবসের শুভ মুহূর্তে পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি মনে করেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানটা পড়েই দেখেনি। এই ধরনের কি বলবো, কুরুচিকর বালখিল্য মন্তব্য রাহুল গান্ধীকে হাজার চেষ্টা করেও একটা পরিণত রাজনীতিকের চেহারা দিতে পারছে না। সে সম্পর্কে তিনি নিজে কতটা ওয়াকিবহাল আমার সন্দেহ আছে। তাকে সৎ পরামর্শ দিয়ে ঠিক পথে নিয়ে আসার লোকজনই বা কজন অবশিষ্ট আছে কংগ্রেসে, আমার তাও জানা নেই। কিন্তু আজকের দিনে বিরোধী পক্ষের নেতা যদি দেশের প্রধানমন্ত্রীকে সংবিধান না পড়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন, তাহলে এর চেয়ে বড় দৃষ্টান্ত বৈরিতার আর কি হতে পারে? আমি সংবিধান নিয়ে আমার ব্যক্তিগতভাবে খুব আগ্রহ আছে। আর আমি এমন একটা পেশায় সারা জীবন যুক্ত হয়ে আছি, যেখানে কথায় কথায় সংবিধানের শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। আর ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্মগ্রন্থটি গীতাও নয়, কোরআনও নয়, সেটা হলো আমাদের দেশের সংবিধান। কিন্তু সংবিধান প্রণেতারা যে ভারতবর্ষ গড়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন,
এবং যে স্বপ্ন নিয়ে এই সংবিধান রচিত হয়েছিল, ৭৫ বছর পরে আমরা কি তার মর্যাদা ছিটে ফোটা হলেও দিতে পেরেছি? এ ব্যাপারে আমার স্পষ্ট উত্তর একেবারেই নয়। আমি খুব একটা বড় ক্যানভাসে বিষয়টাকে আলোচনা করছি না। আমি শুধু সংবিধান যেদিনকে গৃহীত হলো তার আগের দিন ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বি.আর. আম্বেদকর যে ভাষণটি দিয়েছিলেন তার থেকে 3টে প্যারাগ্রাফ খালি পড়ে শোনাবো। অর্থাৎ আমাদের সামনে ঠিক কি কি বিপদ আসতে পারে একেবারে ক্ষণজন্মা ভবিষ্যৎ দ্রষ্টার মতো আম্বেদকর তা বুঝতে পেরেছিলেন এবং সেগুলো চিহ্নিত করে গিয়েছিলেন এবং সে সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকার এবং সতর্ক থাকার নির্দেশ বা উপদেশ যাই বলুন দিয়ে গেছিলেন। এই যে আমরা কথায় কথায় বলে থাকি বি.আর. আম্বেদকর হচ্ছেন ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আম্বেদকর নিজে কিন্তু এইরকম কোনো দাবি করেননি। তিনি বলেছেন যে বিতর্কের পরে যেসব পয়েন্টস ওই সভা থেকে উঠে এসেছে সেগুলো চলপতি রাও খুব পেইনস্টেকিংলি লিখেছেন, লেখার পরে তাকে দিয়েছেন, তিনি শুধু প্যারাগ্রাফগুলো একটু এদিক সেদিক করে দিয়েছেন। তিনি নিজেকে কিন্তু ভারতীয় সংবিধানের প্রণেতা বলে কোনোদিন দাবি করেননি। তার চেয়েও বড় কথা, সংবিধানের সব বিষয়ে তার হাত দিয়ে খসড়া রচিত হলেও যে খসড়ায় তিনি সই করছেন তার সবটুকু সম্পর্কে তার ঐকমত্য ছিল তাও কিন্তু নয়। কিন্তু যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি was an assembly of all kinds of political parties and shades, ফলে একজন প্রকৃত গণতান্ত্রিক মানুষ হিসেবে তিনি নিজের অভিমতটাকে অনেক সময় চাপিয়ে দেওয়ার রাস্তায় না গিয়ে সংখ্যাগুরুর মতামতটা কি সেটা ভালো করে বুঝে সেটাকেই সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। দেখুন, প্রথম কথা যেটা 1949 সালের 25শে নভেম্বর অর্থাৎ অ্যাডাপশনের ঠিক একদিন আগে তিনি তার যে বক্তৃতাটা দিয়েছিলেন তাতে 3টে ওয়ার্নিং দিয়েছিলেন। একটা ওয়ার্নিং ছিল যে ভারত যদি আগামী দিনে এই কনস্টিটিউশনাল মেথড কে সম্পূর্ণভাবে বর্জন করে আনরেগুলেটেড স্ট্রিট প্রোটেস্টের রাস্তায় চলে যায় তাহলে সেটা কিন্তু হবে দ্য গ্রামার ফর অ্যানার্কি। দেখুন, আম্বেদকর হতদরিদ্র পরিবারে জন্মেছেন, একটা লেজেন্ডারি প্রতিভা সম্পন্ন মানুষ। কিভাবে কিভাবে তার লেখাপড়া হয়েছে, বড়োদার রাজপরিবারের সৌজন্যে তিনি আমেরিকায় গেছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তে। কিন্তু তার চেয়েও বড় কথা, আম্বেদকরের লেখা পড়লে বোঝা যায় যে তার বিশ্বাস এবং কনভিকশন
এবং সততা, এটা একেবারে মেকি ছিল না। এবং তিনি আর 5 জন রাজনীতিবিদদের মতো মুখে এক পেটে আর এক এই কৌশল নিয়ে চলতেন না। যা বিশ্বাস করতেন দ্ব্যর্থহীনভাবে বলতেন, এবং সেটা কেউ শুনলো কি শুনলো না, মানলো কি মানলো না, তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। অর্থাৎ এই যে তার প্রথম ওয়ার্নিং, যে ভবিষ্যৎ বংশীয়রা যদি সত্যি দে eschew constitutional methods for unregulated state process, তাহলে কিন্তু সেটা হবে গ্রামার অফ অ্যানার্কি। তারপরে যে কথাটা তিনি বলেছিলেন, এবং যেটা নিয়ে এখন ভারতবর্ষে খুব বেশি রকম চর্চা চলছে, তিনি বলেছিলেন যে দেখুন, রাজনৈতিক গণতন্ত্র আর সামাজিক গণতন্ত্র, এই দুইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কোনো দেশ রাজনৈতিক গণতন্ত্র পেল বলে সেখানে অটোমেটিক্যালি সামাজিক গণতন্ত্রও প্রতিষ্ঠিত হয়ে যাবে, এ কথা যেন কেউ ভুল করেও মনে না করেন। তার বক্তব্য ছিল, হ্যাঁ, এই কনস্টিটিউশনটা গৃহীত হওয়ার পরে ভারতবর্ষে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিক একটি ভোট দেওয়ার অধিকার অর্জন করবেন, এবং সেই ভোটাধিকারের যে সার্বজনীনতা, তার মধ্যে দিয়ে এক ধরনের রাজনৈতিক সাম্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেটাই কি সব? আদৌ নয়। আম্বেদকরের ভাষায়, on the social plane, we have in India a society based on the principle of graded inequality, which means elevation for some and degradation for others. On the economic plane, we have a society in which there are some who have immense wealth as against many who live in abject poverty. If this disjunction between political rights and social disprivilege persisted, those who suffer from inequality will blow up the structure of political democracy which this assembly has so laboriously built up. 75 বছর পরে সেন্ট্রাল হলের মঞ্চ আলো করে বসে থাকা নেতা নেত্রীরা যাই বলুন না কেন, এই সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রশ্নে ভারতবর্ষ সত্যি 1949 সালের তুলনায় কত দূর অগ্রসর হয়েছে। সমাজের অর্থনৈতিক বৈষম্য কমানোর বদলে বাড়তে বাড়তে আজকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে 3-4% লোকের হাতে আমাদের দেশের 70-80% সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে। আম্বেদকর বলেছিলেন, এবং সঠিকভাবে বলেছিলেন, যে যদি শেষ পর্যন্ত এই ইনইকুয়ালিটি আরো বাড়ে, এবং যদি আমাদের যে সামাজিক বাস্তবতা, অর্থাৎ এই কাস্ট সিস্টেম, যাতে কিছু বর্ণের লোককে
একটা সামাজিক কাঠামোর উপরতলায় বসানো হয়, আর বহু মানুষকে অন্তজ বলে ঘৃণা করা হয়। এই অবস্থা যদি চলতে থাকে, এই দুটোই যদি একসঙ্গে চলতে থাকে, তাহলে যারা ওই পিছনে পড়ে থাকবে তারা কিন্তু they will blow up the structure of political democracy which this assembly has so laboriously built up. হয়নি যেটা, সেটা হলো এই যে একটা অসাম্য সৃষ্টিকারী, বৈষম্য সৃষ্টিকারী, মনুবাদী সমাজ ধ্বংসের জন্য কোনো দেশব্যাপী গণ অভ্যুত্থান, অর্থাৎ আম্বেদকরের মনে হয়েছিল দে উইল ব্লো আপ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার। শুধু সেটাই এখনো পর্যন্ত হয়নি। সংবিধানকে শাসক তার নিজের ইচ্ছে মতো এবং নিজের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ৭৫ বছরে ১০০ বারের বেশি সংশোধন করেছে, কিন্তু রাজনৈতিক গণতন্ত্র ব্যতিরেকে না সামাজিক গণতন্ত্র আমাদের দেশে এসেছে, না অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমরা এক পাও অগ্রসর হতে পেরেছি। আর এই দুটো ওয়ার্নিং একেবারে যে অক্ষরে অক্ষরে মিলে গেছে সে কথা আমি আপনাদের আগেই বলেছি। কিন্তু আজকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার তৃতীয় ওয়ার্নিংটা, সাবধান বাণীটা আমার মনে হয় আরো বেশি প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। দেখুন, আম্বেদকর অবশ্যই গান্ধীজি, নেহেরু, প্যাটেল এদের মতো ইংরেজ শাসনে বারবার জেলে যাননি। তিনি কংগ্রেসের কেউ ছিলেনও না, কংগ্রেসে জীবনে কখনো যোগও দেননি। এই যে দেশ স্বাধীন হওয়ার পরে নেহেরু যে ক্যাবিনেট গঠন করেছিলেন, সর্বদলীয় ক্যাবিনেট, ১৯৫২ সালে সাধারণ নির্বাচন হওয়ার আগে, তাতে আম্বেদকরকে আইনমন্ত্রী করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেওয়া হয়েছিল, এইরকম আরও ২-৩ জন, জাস্টিস পার্টির একজন নেতা ছিলেন, এবং এটা করা হয়েছিল প্রধানত গান্ধীজির পরামর্শ অনুসারে। কেননা গান্ধীজির বিশ্বাস ছিল, এবং সেটা তিনি প্রকাশ্যে বলেছিলেন, যে এই যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছে সেটা কিন্তু শুধু একটা দলের স্বাধীনতা বলে ভাবলে চলবে না। সুতরাং স্বাধীনতার যে সুফল সেটা সকলের মধ্যে সুষমভাবে বাঁটোয়ারা করে নিতে হবে। সেই জন্যই নেহেরু আম্বেদকরকে ব্যক্তিগত স্তরে খুব পছন্দ না করলেও, আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তো সাপে নেউলে সম্পর্ক ছিল, তা সত্ত্বেও তাদেরকে নিজের ক্যাবিনেটে নিয়েছিলেন গান্ধীজির ওই পরামর্শটাকে মাথায় রেখে। দেখুন, একজন আইরিশ প্যাট্রিয়ট আছেন, তার নাম হচ্ছে ড্যানিয়েল ও'কনেল। তিনি যে কথাটা বারবার বলতেন, আম্বেদকর তার ভাষায়
হুবহু সেই কথারই প্রতিধ্বনি করতেন ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করার জন্য। এই যে আইরিশ পেট্রিয়ট দেশপ্রেমিক ড্যানিয়েল ও'কনেল, তার বক্তব্য ছিল, নো ম্যান ক্যান বি গ্রেটফুল at the cost of his honor. No women can be grateful at the cost of her chastity. And no nation can be grateful at the cost of its liberty. এই রকম চমৎকার কথা আমরা তো সচরাচর চট করে শুনতে পাই না। তারপরে তিনি বলেছিলেন, this caution is far more necessary in the case of India. এই আইরিশ পেট্রিয়টকে কোট করেছিলেন আম্বেদকর নিজেই তার সেই ভাষণে। তারপরে বলেছিলেন যে দেখুন, এই সতর্কবাণী আয়ারল্যান্ডের চাইতেও ভারতবর্ষের ক্ষেত্রে আরো বহুগুণ বেশি প্রাসঙ্গিক। কেন না, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ভক্তিরস এবং দ্য পাথ অফ ডিভোশন or hero worship plays a part in its politics, unequaled in magnitude by the part it plays in the politics of any other country in the world. কবে বলছেন? 1949 সালে। যে ভারতবর্ষ এমন একটা অদ্ভুত দেশ, যে দেশের রাজনীতিতে হিরো ওয়ারশিপ, একটা ভক্তিরসে সিঞ্চিত হয়ে থাকা, প্রায় যেন দেবতার সঙ্গে মানুষের সম্পর্কের মতো, এই যে ভারতবর্ষের রাজনীতির ভিতরের দুর্বলতা, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আম্বেদকর এবং বলেছিলেন যে ভক্তি ইন রিলিজিয়ন মে বি এ রোড টু সালভেশন অফ দ্য সোল। ভক্তি ধর্মে পথে ভক্তির একটা মাহাত্ম্য থাকলেও থাকতে পারে। অনেকে মনে করতেই পারেন এই ভক্তিরসের মধ্যে দিয়েই তার আত্মা শান্তি পাবে, কিন্তু রাজনীতিতে ভক্তি আর হিরো ওয়ারশিপ is a sure road to degradation and to eventual dictatorship. কিন্তু রাজনীতিতে যদি আমরা এই ভক্তিরস দ্বারা চালিত হই, তাহলে একেবারে সমূহ সর্বনাশ। কেননা সেক্ষেত্রে আমাদের দেশের অধঃপতন এবং স্বৈরতন্ত্রের উত্থান একেবারে অবশ্যম্ভাবী। এখন এই কথা বলেছিলেন কেন আম্বেদকর? আম্বেদকর দেখেছিলেন মহাত্মা গান্ধী সম্পর্কে ভারতবাসীর যে ধরনের আবিলতা, আপ্লুতা অবস্থা তিনি চক্ষুষ করেছিলেন, সেটাকে তিনি স্বাস্থ্যকর গণতন্ত্রের পক্ষে খুব প্রয়োজনীয় একটা পূর্ব শর্ত বলে মনে করেননি। একইভাবে নেহেরুকে কেন্দ্র করে যে কাল্ট তৈরি হয়েছিল,
আম্বেদকর তারও বিপক্ষে ছিলেন। আম্বেদকর মারা গেছেন 1956 সালে। হি ডায়েড এ ভেরি ভেরি স্যাড ম্যান। একটা দলিত পরিবারের জন্ম হওয়ার যাতনা কি, নাতিদীর্ঘ জীবনের প্রতি পদে পদে সেটা সহ্য করার পরে শেষ পর্যন্ত তিনি তার প্রায় 80,000 সমর্থককে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর আগে ওই সমাবেশে দাঁড়িয়ে অকপটে বলেছিলেন যে এখন আমার ইচ্ছে করে যে কনস্টিটিউশন 4 বছর চেষ্টা করে আমরা রচনা করেছিলাম সেটা ধ্বংস করে দিতে। এখন এটা ঠিক যে গান্ধীজি বা জওহরলালের ক্যারিজমা তাদেরকে একটা গডলাইক স্টেটাস দিলেও তারা নিজেরা সেটাকে ঠিক স্বৈরতন্ত্রের দিকে বাহিত হতে দেননি। গান্ধীজির ক্ষেত্রে তো প্রশ্নই ছিল না, নেহরুও করেননি। মডার্ন রিভিউ কলকাতায় 1937 সালের নভেম্বরে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত মডার্ন রিভিউতে একটা জওহরলাল নেহরুর প্রোফাইল বেরিয়েছিল। তাতে লেখা হয়েছিল নেহরু সম্পর্কে যে হি ইজ ইনটলারেন্ট অফ আদার্স and a certain contempt for the weak and inefficient. এবং it noted that his conceit was already formidable and worried that soon Jawaharlal might fancy himself as a Caesar. এরপরে এই লেখাটা যিনি লিখেছিলেন তিনি একটা ছদ্মনাম ব্যবহার করেছিলেন, সেই নামটি ছিল চাণক্য। বেশ কিছুদিন পরে জানা গেল ওই চাণক্য আসলে জওহরলাল নেহেরু নিজেই। কিন্তু তার উত্তরসূরিরা যারা স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে গেছেন, এখনো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা কেউ নেহেরু নন। ইন্দিরা গান্ধী কি করেছেন আমরা তা হাড়ে হাড়ে জানি। আর আজকের ভারতবর্ষে দিকে তাকালে মনে হয়, আমি কোনো কেন্দ্রীয় সরকারের কথা বলছি না, সর্বত্র পশ্চিমবঙ্গ ইনক্লুডেড, মনে হয় যেন একটা কনস্টিটিউশনাল মনার্কি অথবা একটা ডেমোক্রেটিক অটোক্রাসি, এই নতুন একটা কনসেপ্ট তৈরি হয়ে সংবিধানে যেটা প্রার্থিত ছিল, যে উদ্দেশ্য নিয়ে এতগুলো মনীষী একত্র হয়ে একটা সংবিধান রচনা করেছিলেন, সেই পথ ভারতবর্ষ কবেই পরিহার করেছে। সুতরাং সংবিধান দিবস নিয়ে আহ্লাদ করা, চারটে ভারী ভারী কথা বলা, আমার মনে হয়
আজ আত্মপ্রবঞ্চনারই সামিল। নমস্কার।